আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদেরকে শুনছেন বিএনপি মিডিয়া সেল আয়োজিত নির্বাচনী বিজয় আড্ডায়। আমি গতকালকে থেকে আপনারা সম্ভবত ভেঙে ভেঙে নানা সময়ে আমাদের এই নির্বাচনী আড্ডা শুনেছেন। খুব স্বাভাবিকভাবেই সমস্ত মোটামুটিভাবে সমস্ত আসনগুলোর ফল পাওয়ার পরে আমরা আজকের অনুষ্ঠানটার নাম একটু পরিবর্তন করেছি। এটার নাম আমরা দিয়েছি বিজয় আড্ডা, এবং বিজয় আড্ডায় আমাদের সাথে উপস্থিত আছেন সকলের অত্যন্ত প্রিয় মুখ এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত স্বনামধন্য শিক্ষক, সুবক্তা এবং আমার ধারণা টকশোতে যিনি এক ধরনের প্রাধান্য বিস্তার করে মানে কথা বলেন, একজন বিএনপির অত্যন্ত, আমি বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘরানার একজন অত্যন্ত শক্তিশালী বক্তা ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আমি আসলে আজকে তার কাছে ফিরে যেতে চাই। গতকাল আমরা যখন এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, আমরা হাসি মুখে আপনাদের সাথে কথোপকথন এগিয়ে নিয়ে গিয়েছি, কিন্তু একই সাথে আমাদের হাতে কোনো কংক্রিট রেজাল্ট না থাকায় সেভাবে তেমন কিছু বলা সম্ভব হয়নি। কিন্তু ডক্টর মামুন কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আসলে কি দাঁড়াবে যখন সমস্ত রেজাল্ট মোটামুটিভাবে আমাদের হাতে থাকবে। যাই আমরা ডক্টর আব্দুল্লাহ মামুনের কাছে। মামুন ভাই প্লিজ আপনি শেয়ার করেন। অনেকগুলো ডেজিগনেশন দিয়ে ফেলেছেন, সুবক্তা আপনিও, আজকে শুরুটা ভালো করেছেন। প্রথমে আমি যারা বিজয়ী হলেন এমপিরা তাদেরকে প্রথম অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে আমরা অবশ্যই আমাদের চেয়ারপারসনকে অভিনন্দন জানাবো, কিন্তু আপনারা যারা এই বিজয় ছিনিয়ে এনেছেন, আমাদের যারা নির্বাচিত হয়েছেন তারা, এবং বিশেষ করে আপনারা যারা মাঠে ছিলেন, এই বিজয়কে নিশ্চিত করেছেন, পরিশ্রম করেছেন, তাদেরকেও আমি অভিনন্দন জানাই। এবং একই সাথে আমরা কৃতজ্ঞতা জানাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন এই নির্বাচনের সঙ্গে জড়িত, ইলেকশন কমিশন, মিডিয়ার থেকে আমরা দেখেছি যে তারা স্বচ্ছভাবে দায়িত্ব পালন করেছে, এবং একই সাথে সারা দেশের মানুষ যারা এই ভোটকে উৎসবে পরিণত করেছে তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। আর একটা জিনিস আপনি খেয়াল করবেন যে আপনি যেমন বলছিলেন যে আমরা টকশো সহ বিভিন্ন আলোচনায়, আমরা ভেবেছিলাম যে টকশোতে বোধহয় আলোচনার রসদ ফুরিয়ে যাবে, কিন্তু আপনি দেখেন যে কয়েকটা ঘটনায়, কালকে আমি আরটিভিতে একবার ঢু মারলাম আসলে রাতে, তখন যে কয়েকটা জিনিস গতকালে খুব আনন্দের খোরাক জুগিয়েছে, এবং সেই আনন্দের খোরাকের মধ্যে অন্যতম ছিল আসলে ঢাকার আসনগুলো নিয়ে আলোচনা। এবং আমি একটু বলতে চাই যে যখন হতাশা প্রতিচ্ছবি কারো কারো মুখে ফুটে উঠছিল, তখন কোনো না কোনো খড়কুটো ধরে ঠিক সেই পুরনো ফেসিবাদী কায়দার নির্বাচনকে একটু প্রশ্নবিদ্ধ করা, ফলাফল ঝুলিয়ে রাখা, এবং যে অনিশ্চয়তার কথা প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল নির্বাচনে, নানান কথা, তার কিন্তু একটা চেষ্টা চলেছে। তো গত কয়েকদিনে আমি মনে করি যে টকশোগুলোতে সেই ঘটনাগুলো বাঁচিয়ে রেখেছিল, এবং সেগুলো একটা আনন্দের খোরাক আসলে জুগিয়েছে যে কিছু একটা ধরে নির্বাচন যদি টান দেয়া যায়, কিছু একটা ধরে বাংলাদেশের মানুষের নির্বাচনের যে অধিকার প্রয়োগ করলো তাকে প্রশ্নবিদ্ধ করা যায়। এবং ইন্টারেস্টিং ছিল, আপনি দেখেন, আপনি জানি না যে জামাতের আমিরের আপনি রাতের বেলা 10টা-11টার দিকে, আমি এক্স্যাক্টলি টাইমটা ভুলে গেলাম, যে বললেন যে আমাদের তো, আমরা জানতে পারছি যে বিভিন্ন আমরা বিজয় সংবাদ পাচ্ছি, এবং এজন্য আমরা এখনো বলছি না যে কি আমরা করবো, আমরা ইতিবাচক থাকবো। ধন্যবাদ দিতে চাই জামাত সহ এনসিপির যারা নেতৃবৃন্দ, তাদেরকে অফিসিয়ালি তারা অ্যাকসেপ্ট করেছেন কিনা আসলে আমি এটা জানি না, বাট এটা এখন আসলে তো নির্বাচন কমিশন থেকে প্রকাশিত হয়ে গেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1/3 মেজরিটি নিশ্চিত করেছে, 2/3 মেজরিটি নিশ্চিত করেছে, এবং ইনশাল্লাহ সরকার গঠন করতে যাচ্ছে। একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানি যে আপনি তো অনেক কষ্ট করে যুদ্ধ করে ভোট দিয়ে এসছেন, এবং সাধারণ মানুষের, এবং আরেকটি জিনিস উল্লেখ করতে চাই বিশেষভাবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে রাজনীতি পরিবর্তন হচ্ছে, তার একটা বড় আপনার প্রমাণ হচ্ছে কিন্তু আজকে সারা দেশে যেখানে বিজয় উল্লাস হওয়ার কথা, সেখানে কিন্তু দোয়া মাহফিল হয়েছে, এবং যারা ধর্মের নামে রাজনীতি করলেন, এবং এটা যে কার্ডটা বেস্টের কার্ড সহ এই কার্ডগুলো কাজ করেনি, সেটা যেমন ইম্পর্টেন্ট, একই সাথে এই যে পরিবর্তনের শুরুটা হলো আজকে, আপনি সারা দেশে কিন্তু কোথাও মিছিল হয়নি,
এবং আমাদের চেয়ারপারসন সেটা নিশ্চিত হয়েছিলেন যে যদি মিছিল হয় তখন এক ধরনের একটা উত্তেজনা কাজ করে, অনেক মানুষ নিঃসন্দেহে একসঙ্গে মব নিঃসন্দেহে তৈরি হতে পারে। এটা কিন্তু আমি মনে করি এটা একটা দারুণ শুরু। অত্যন্ত ইতিবাচক। আপনি কি দেখছেন এই যে এই নির্বাচন পরবর্তী দিনটাকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করলেন, বা নেতা কর্মীদের সাথে কিভাবে অনুভূতি, আপনি নিশ্চয়ই টেলিফোনে কথা হয়েছে আপনাদের অবশ্যই এলাকায়, অবশ্যই। এই যে নির্যাতন নিষ্পীষণ, একেবারে মানে একটা দলকে শেষ করে দেওয়ার প্রচেষ্টা, এবং পরবর্তীতে যদিও তারা বলছে নব্য ফেসিবাদ, আমরা ফেসিবাদ শব্দটা শুধুমাত্র আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত যে আওয়ামী লীগের ক্ষেত্রে ব্যবহার ব্যবহৃত করবো হবে। আমরা, আর যুদ্ধাপরাধ যারা করেছে তাদের ক্ষেত্রে আবার যুদ্ধাপরাধী শব্দটা আমরা ব্যবহার করব। কিন্তু এই ফেসিবাদ শব্দটার মার্কেটিং এর টাইম শেষ, অনেকে এবার এটা বুঝতে পারেন। আপনার কাছে জানতে চাই যে কেমন উৎসব দেখলেন? না, আমি আমি আসলে একটু একটু আগে থেকে বলি, সেটা হচ্ছে যে আপনি বললেন যে তারা কেউ কি জানিয়েছেন, তারা কিন্তু কেউ কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ জানাননি। এনসিপি বলুন, বাংলাদেশ জামাতে ইসলামী বলুন, কিংবা যে দলগুলো নির্বাচন করেছেন, মোটের ওপরে যেহেতু মানে আনঅফিসিয়ালি এটা ঘোষণা করে দেওয়া হয়েছে, আমরা সেখানে কোনো অফিসিয়াল প্রতিবাদও কারো দেখিনি। কাজেই ধরে নিতে হয় যে এটা হচ্ছে প্রত্যেকেই সিদ্ধান্ত নিয়েছেন এই নির্বাচন কমিশনের এই ফলাফলের সাথে একমত প্রকাশের। আর আপনি যেটা বললেন যে বিজয় উল্লাস, এইটা তো আপনি যদি প্রথম থেকে দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশেষ করে আমি বলবো চেয়ারম্যান মহোদয় যখন ফিরলেন তখন থেকে আপনি খেয়াল করে দেখবেন যে যেই আচরণ আমাদের মানে জুলাই আন্দোলনের অংশীজন কিংবা আমার অন্যান্য দলকে একেবারে সরাসরি মানে আহত করে, এই ধরনের আচরণ, এই ধরনের কথোপকথন তিনি কিন্তু পারতপক্ষে তার মুখ থেকে আপনি মানে পারতপক্ষে আমরা শুনতে পাইনি। যদিও অন দ্য আদার ওয়ে মানে আপনি অন্যভাবে দেখেন তো তার উপরে কিন্তু আক্রমণের কোনো সীমা পরিসীমা ছিল না, সেখানে কোনো শালীনতাও ছিল না। একটা ভালো আপনি ভালো যখন ভালো সংবাদ দিই আপনাকে। জি অবশ্যই আমরা যারা দর্শক আছেন আমাদের সঙ্গে, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং আপনারা অনেকে কমেন্ট করছেন, আমার একটা প্রিয় কমেন্ট পড়ে গেল। একজন লিখেছেন, আমি সম্ভবত রাজশাহী থেকেই হবে, আলহামদুলিল্লাহ আমার প্রিয় আন্টিকে সংসদে দেখতে চাই ইনশাল্লাহ। এটা আমার মনে হয় যে মাহমুদা হাবিবাকে বলেছেন, কারণ আমি তো শিক্ষকতা করি। এই কমেন্টগুলো আমাদের জন্য খুব আশাব্যঞ্জক, উৎসাহ ব্যঞ্জক। আপনারা যারাই দেখছেন, আমরা আপনাদের কমেন্টগুলো দেখছি। আপনারা আপনাদের কোনো ঘটনা, কোনো যদি নির্বাচনী অভিজ্ঞতা থাকে, বা দলকে যদি কিভাবে দেখতে চান আপনার সামনে পরিচালনার ক্ষেত্রে, কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, চ্যালেঞ্জগুলো কি কি। বিএনপি এই মুহূর্তে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে চায়, এমন একটা সংস্কৃতি তৈরি করতে চায় যেটা তরুণদের আকাঙ্ক্ষা বা পরিবর্তিত বাংলাদেশের আকাঙ্ক্ষা। তো আপা এটার সুযোগ নিলাম, যারা যে কমেন্টটি যে করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে কমেন্ট করছেন, আরব আমিরাত প্রবাসী একজন আপনার যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমি দেখতে পাচ্ছি যে আরেকজন বলছেন যে বিএনপিকে কারচুপির মাধ্যমে কমপক্ষে 25 সিটে হারিয়ে দেওয়া হয়েছে, কারচুপির অভিযোগ আনা হয়েছে ঢাকার 9, 14, 15, 17। আশা করি যেগুলো আমাদের যে আসন ভিত্তিক যারা প্রার্থীরা আছেন তারা নিশ্চয়ই এই এগুলো বিষয়গুলোকে যথাযথ যদি দেখবেন। জি এ তার ধরনের মধ্যে কোনো ঘটনা বেশি ঘটে সংখ্যক থাকে। আসছে যে অভিনন্দন, জিন্দাবাদ, কেউ আলহামদুলিল্লাহ বলছেন, অনেকে আমাদের অবশ্যই, যারা দর্শকরা আছেন। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং এবং মতামত দিবেন। এবং আরো জানাচ্ছে আপনারা যারা আরেকটি জিনিস লিখছেন যে আমরা আমাদের নেতাকর্মীরা, বিশেষ করে নেতাদের উদ্যোগে এবং কর্মীদের অংশগ্রহণে সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আপনারা যদি কেউ এ ধরনের দোয়া মাহফিল অনুষ্ঠান হয়ে থাকে এবং সেটা যদি আমাদেরকে জানান কোন এলাকায় করেছেন, কখন করেছেন, কারা কারা উপস্থিত ছিলেন, সেটাও কিন্তু আমরা তখন জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আরো একটা জিনিস, এখানে যারা বিভিন্ন এলাকার দাবি দাবা আসছে আমাদের নেতা কর্মীদের কাছ থেকে, যেমন একজন চট্টগ্রাম থেকে লিখেছেন সন্দ্বীপের উন্নয়নের জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। এরপরে আর একজন লিখেছেন, একদম সরাসরি লিখেছেন, হাবিব বাবাকে আগামীতে, মাহমুদা হাবিবাকে পুঠিয়া দুর্গাপুরের এমপি হিসেবে দেখতে চাই। আর একটা খুব দুঃখজনক ঘটনা কেবল আসলো, যারাই দেখছেন আমাদেরকে, আমরা যতক্ষণ থাকবো যে আপনাদের সাথে সংযুক্ত থাকবো, আপনাদের কথাগুলো বিএনপি মিডিয়া সেলের মাধ্যমে আমরা অন্তত আমাদের নেতাকর্মী এবং দেশবাসীর কাছে তুলে ধরবো। একটা দুঃখজনক খবর আসলো যে, আমি লোকেশনটা লিখলে আপনার ভালো হয়, আপনি লিখেছেন ভোট কেন্দ্রে আমরা ধানের শীষে এজেন্ট মার খেয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, নিন্দা জানাই। এবং আপনি আমাদের যে প্রার্থী ছিলেন, হ্যাঁ ডিটেলস পাঠান, এবং যে প্রার্থী ছিলেন আপনি তার সঙ্গে যোগাযোগ করুন, এবং যেহেতু আপনি এজেন্ট ছিলেন নিশ্চয়ই সেই যোগাযোগটি আছে, এবং আপনি সেটা অবশ্যই করবেন এবং আমাদেরকে জানাবেন যে আমরা কিভাবে বিএনপির কেন্দ্র থেকে আপনাকে সাহায্য করতে চাই। ঢাকার
অনেকে যুক্ত হয়েছেন যুক্ত আমাদের সাথে, হয়েছেন, জি। এবং ঢাকাতে তারা বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে তাদের লিখেছেন। সংক্ষুব্ধতা আছে। মামুন ভাই, এখানে আমি একটু সংযোগ মানে একটু যুক্ত করতে চাই যে আমাদের বেশ কিছু আসন নিয়ে স্বয়ং প্রার্থীদেরই নানা অভিযোগ আমরা গতকালকে থেকে শুনেছি। আবার এই যে আপনার একজন রিগ্রেট করেছে থাপাই জি আমাকে, প্লিজ, যে বাগেরহাট 4 এবং 5 তারেক রহমানকে উপহার দিতে পারেনি আমাদের সম্মানিত এটাই চেয়ারপারসন। আমি এখানেই আমি আসতে চাচ্ছিলাম যে দলীয় এক ধরনের কিছু অসুবিধা ছিল, ক্ষেত্র বিশেষে আমাদের বিদ্রোহী প্রার্থী যদি না থাকতো না মামুন ভাই, তাহলে এই এই ক্যালকুলেশন এটা কিন্তু 250 প্লাস হয়ে যেত, এবং আপনি নিশ্চিত থাকেন যে এটা ক্রুড একটা এমন একটা ভয়ঙ্কর নাম্বারের দিকে যেত। এটা আমরাও প্রত্যাশী না, আমরা একটা শক্তিশালী বিরোধী দলও চাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যে ট্রেন্ড দেখছি, রেজাল্ট যেটা বেরিয়ে এসেছে, বিশেষ করে আমি 16-র কথা বলছি, আমিনুল বারবার বলছেন, তুলি বলছেন, তাদের যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা তো প্রসেস আছে, আপনিও জানেন, মোটের ওপরে তারা সেইটার দ্বারস্থ হবেন। এর বেশি আর এর বাইরে আপনাকে একটা ছোট্ট আমার এলাকা থেকেও হয়তো জানিয়েছেন, দেখুন কোনো সুনির্দিষ্ট আসনের এমপি হওয়ার সুযোগ আমার আর নাই, এই নির্বাচনে তো নাই। আমি আমি সমর্থন দিয়েছি যিনি নির্বাচিত হয়েছেন, তিনি অত্যন্ত যোগ্য প্রার্থী। সুযোগ আসুক কোনো এক সময়, আগামী নির্বাচনে দেখা যাক কি হয়, তখন হয়তো বা আসা যাবে। একটা ইন্টারেস্টিং কমেন্ট, আপনার দুটো প্রশ্ন নিয়ে যাব আমি। একটা হচ্ছে যে যারাই দেখছেন এই মুহূর্তে, আমি আপনাদের সবাইকে আবার অনুরোধ জানাবো, নির্বাচন কেন্দ্রিক অনুভূতি, কোনো সমস্যা, আগামী দিনে বিএনপি কিভাবে সরকার পরিচালনা করতে পারে, আপনার এলাকার কোনো বিষয় আমাদেরকে জানাবেন, সেটা আমরা এখানে উপস্থাপনের চেষ্টা করব। একটা জিনিস লিখেছে, আমার এটা ভালো লাগলো, সেটা হচ্ছে যে লিখেছে যে বাক স্বাধীনতাটা নিশ্চিত করতে হবে এবং মব সন্ত্রাস থেকে দূরে থাকতে হবে। আমি মনে করি এটা খুবই এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তিযুক্ত একটা আমার যেটা চাওয়া। ভালো লাগার কারণ, আপনি যিনি এটি লিখেছেন যে এই যে মব সন্ত্রাস সমাজকে যেভাবে গ্রাস করেছিল, এবং এই সরকার, আমি খুব দুঃখজনকভাবে সম্মান রেখেই বলতে চাই, এখানে একটা ব্যর্থতারও পরিচয় দিয়েছে যে মব সন্ত্রাসের ক্ষেত্রে। কিন্তু যারা মব সন্ত্রাস করেছে, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে, তারা কিন্তু পরাজিত হয়েছে। বাংলাদেশ মব এক্স্যাক্টলি, বাংলাদেশ আমিও দেখতে পাই না আগামীতে কোনো মব কালচারের সুযোগ, কারণ আমি সংক্ষেপে বলে দিই আপা, আমাদের চট্টগ্রাম মহানগরী চকবাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আপনাদেরকে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। একজন লিখেছে যে কমেন্টটা পড়বেন, দলের মধ্যে কেউ কোনো খারাপ কাজে লিপ্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অবশ্যই বারবার আমরা বলেছি। এটা হচ্ছে লিওন, ওমর ফারুক লিওন নামে একজন লিখেছেন। এবং এবারে যদি আপনি আমাদের নির্বাচনী ইস্তেহার দেখেন, এবং নির্বাচনী ইস্তেহার অনুষ্ঠানে আমাদের দলের চেয়ারপারসন উনি কিন্তু নিশ্চিত করেছেন, এবং স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জিরো টলারেন্স হবে বা দুর্নীতির ক্ষেত্রে আমরা নিশ্চিত করতে চাই। এবং এটি আমরা জানি বাংলাদেশের একটি বড় সমস্যা। এবং আপনারা দেখবেন যে যেটা আমরা বারবার বলছি, যে রাজনীতিকে আমরা দেখার যেভাবে চেষ্টা করছি, সেটা আমরা নতুন করে সাজানোর চেষ্টা করবো। আমাদেরকে দুজনকে দেখে একজন কমপ্লিমেন্ট করেছেন, আসলাম রেজা, বলেছেন যে হি ইজ হ্যাপি টু সি আস। আমাদের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। আপনারা ভালো হয় যে চ্যালেঞ্জগুলো কি যদি আমাদেরকে লিখে দেন, সেটা আপনার একটা যদি আপনি জিজ্ঞাসা, একটা প্রশ্ন এসছে, সেটি হচ্ছে যে এই যে যারা দল থেকে দলের বাইরে গিয়ে, আমি যাদেরকে বলছি অভিমানী, আমি বিদ্রোহী শব্দটা কখনোই ব্যবহার করি না, অভিমান করেছেন, যারা চলে গেছেন, এখানে সাজেশন এসছে যে আমরা তাদেরকে দলে ফিরিয়ে নেব কিনা, বা চিন্তা ভাবনাটা কি? এটা স্ট্রিক্টলি একটা সাংগঠনিক সিদ্ধান্ত, এবং এই ক্ষেত্রে আমরা কেবল প্রত্যাশা করতে পারি যে আমাদের চেয়ারম্যান এবং আমাদের সাংগঠনিক বডি নিঃসন্দেহে তারা এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন, খুব বেশি দলের জন্য বাত্যয় আসলে দেখিনি এটা, এবং প্রতিটাই দলের জন্য একেবারে অভাবনীয় সাফল্য বয়ে এনেছে। কাজে আমার প্রত্যাশা থাকবে যে সংগঠন যথাযথ নমনীয়তার সাথে তাদের জন্য ব্যবস্থা নেবেন, এবং যতখানি সম্ভব সংগঠনের পক্ষে। এখানে আরো কিছু প্রশ্ন, আমি আসলে আপনার কথা শুনে, আমি তো কোশ্চেনগুলো দেখে একেবারে ইমপ্রেসড হয়ে গেছে। তো শত শত সাজেশন, এখানে অসংখ্য প্রশ্ন। রাজনীতি করা হবে না, এটা নিশ্চিত প্রতিহিংসার রাজনীতি। সম্মানিত চেয়ারম্যানের একটা কথা আমি এই ক্ষেত্রে মনে করিয়ে দেই, তিনি তার প্রতিটা বক্তব্যে একটা কথা বলতেন যে আপনার আসলে আপনি কিভাবে এই 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 অত্যাচারের জবাবটা দেবেন। তখন তার উত্তর ছিল যে আমাদের যে দেশ গঠনের পরিকল্পনা, দেশ সংস্কারের পরিকল্পনা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা, সেটা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে আমরা এর জবাব দিতে চাই। এর চেয়ে উত্তম আর কি হতে পারে মামুন ভাই? এর চেয়ে ভাবনাটা কতখানি মানে ইউনিক একটা ভাবনা। দোয়া মাহফিলের খবর আসছে, বলেন। বগুড়া দক্ষিণ চেলোর পাড়া মসজিদে দোয়া হয়েছে, লিখেছেন আমাদের একজন নিশ্চয়ই বিএনপি কর্মী হবেন, সাইফুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ আপনাকে। প্রবাসীদের নিয়ে আপনারা যারা প্রবাস থেকে যুক্ত হচ্ছেন, আমাদের ভিন্ন প্ল্যান রয়েছে, আমরা স্কিল ডেভেলপমেন্টে কাজ করতে চাই। সেই জিনিসগুলো নিশ্চয়ই আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন আমাদের বিএনপি চেয়ারপারসন, তার নেতৃত্বেই সেটা করা হবে।
অন্যান্য আসন ভিত্তিক কিছু প্রবলেম মিষ্টি গুলো, হ্যাঁ। বিতরণের খবর কেউ কেউ দিয়েছেন। অবশ্যই মিষ্টি বিতরণ করতে হবে, মিষ্টি বিতরণের কাজই আপনারা করেছেন যারা নেতাকর্মীরা আছেন, আপনাদের অভিনন্দন জানাই। এবং একই সাথে একটা ভালো একটা জিনিস আসছে বারবার, যে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা। দেখুন, বিএনপি একটা অনেক বড় দল, এবং বারবারই আমরা বলছি যে কেন্দ্রীয় পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, বলা হচ্ছে, কাউন্সিলিং করা হচ্ছে। আমি মনে করি যারা আপনারা তৃণমূলে আছেন তাদেরও দায়িত্ব রয়েছে যে অবশ্যই এটাকে যথাযথভাবে একটা জিনিস আমি হাইকমান্ডকে যোগ করি, জানানো। একটু ধারণা একটু দেই আপনাদের যারা আমাদেরকে দেখছেন, যে এবারে কিন্তু বিএনপির যে চেয়ারপারসনের যে দুর্নীতি দমনের যে কমিটমেন্ট, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা, সেটা কিন্তু শুরুটা হতে হবে বিএনপি থেকে। হ্যাঁ, এবং অফকোর্স। সেক্ষেত্রে একটা জিনিস যারা দেখছেন, এবং আপাকেও এটা আমার একটা অ্যানালিসিস, যে এটার কিন্তু আপনি কখন এক ধরনের অপকর্ম বা এক ধরনের অন্যায় কাজ থেকে আমাদের নেতাকর্মীরা বিরত থাকবে, যখন আপনি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। অবশ্যই। যেটা হয় আমাদের এখানে, আমাদের তৃণমূলে যেটা হয়, যে রাজনীতিটা করব আমি যে আমার সংসার চালানোর জন্য, একটা এক্স্যাক্টলি, বিল্ডিং পেশা ঘরবাড়ি হিসেবে করার জন্য। যেটা হতে পারে না। এবারে একটা মেসেজ বোধহয় আমরা দিতে পারি আমাদের যারা নেতাকর্মী দেখছেন, যে রাজনীতিকে আর পেশা করতে হবে পেশা না, কারণ করার আমরা সুযোগ 1 নাই। কোটি চাকরির সুযোগ তৈরি করবো। সেই 1 কর্মসংস্থানে। কোটি চাকরির সুযোগটা এমন ভাবে আমরা তৈরি করার পরিকল্পনা নিয়েছি, সেটার মধ্যে কৃষিখাত যেমন রয়েছে, ইনফর্মাল ইকোনমি যেমন রয়েছে, জি। যেখানে আইটি সেক্টর রয়েছে, যারা এডুকেটেড তাদের জন্য কাজের ব্যবস্থা থাকবে। অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে শুরুটা ছিল, যে রাজনীতি হচ্ছে মানব সেবার জন্য, Exactly. রাজনীতি হচ্ছে সমাজের কল্যাণের জন্য, কিন্তু আমার একটি পেশা থাকবে, ব্যক্তিগত কোনো পেশা উপকার থাকবে। সেখান থেকে আমরা আসবে। ততদিন কিন্তু এই যে শব্দটা আমি বলতেই চাই না, তারপরে পপুলারিটির জন্য বলছি, পপুলার ওয়ার্ড, অন্যায় অন্যায় বলছে, যে চাঁদাবাজি, টেম্পু, এটা ওটা অনেক কিছু আমাদের নামে ছড়ানো হয়েছে। এগুলো কিন্তু আসলে মানুষ খায়নি, কারণ আপনারা ভালো ব্যবহার করেছেন, যারা নেতা কর্মীরা আছেন পরিশীলিত আচরণ করেছেন। কিন্তু নিঃসন্দেহে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে ওভারহেলমিং মেজরিটি নিয়ে আমরা সরকার গঠন করতে যাচ্ছি, এবং সেখানে কিন্তু আতসী কাচের নিচে আমাদেরকে থাকতে থাকতে হবে। হবে এবং প্রতিনিয়ত। সেক্ষেত্রে আমাদের এটার সলিউশন হচ্ছে যে কোনো এই যে জীবন ধারণের জন্য যখন আমি কোনো অন্যায় কাজে যুক্ত হচ্ছে, সেটা যেন না হয়, সেজন্য কিন্তু তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবনা হচ্ছে যে 1 কোটি চাকরি তৈরি করে আমাদের নেতাকর্মীদেরকে এই চাকরিগুলোতে সুযোগ দেওয়া, অবশ্যই বিশেষ করে যোগ্যতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে আমরা নিঃসন্দেহে। চাকরি দেব। এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি দিলেই তারা কেবল এই ধরনের কাজ থেকে দূরে থাকবে। আরেকটা জিনিস একটু, না, কর্মসংস্থান এখানে বেসিক্যালি চাকরির জায়গায় আমরা একটু মঞ্জু ভাইয়ের কর্মসংস্থান আসনে খুলনায় আপনি লিখেছেন মাসুদ রমি রুমি লিখেছেন যে মঞ্জু ভাই আমাদের খুলনায় জয়লাভ করেছেন। মঞ্জু ভাইকে অভিনন্দন জানাই, জি। এবং আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা নিঃসন্দেহে এই তিনি ধরনের পুরনো এবং অত্যন্ত জনপ্রিয় নেতা, আমরা অভিনন্দন জানাই। আর এখানে আরেকটা প্রশ্ন খেয়াল করেছেন ভাইয়া, বেসরকারি চাকরিজীবীদের জন্য প্ল্যান কি? এখানে বোধহয় একটা কথা আছে, আমাদের সম্মানিত চেয়ারম্যান বোধহয় বলেছেন যে বেসরকারি চাকরি যারা করছেন তাদের জন্য কিন্তু যে আপনার কর্ম কমিশন নয়, একটা প্ল্যানিং তৈরি করা হবে, তাদের নীতিমালা, যেটা বেসরকারি চাকরির সুনির্দিষ্ট নীতিমালা এবার ইনশাল্লাহ প্রণীত হবে। এই প্রতিশ্রুতি আছে। এটার উপর পে স্কেল, হ্যাঁ, পে স্কেল তো আছেই। আর এর বাইরে আপনারা অনেক কিছু জানতে চেয়েছেন, যে দেখুন আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, এটা প্রতিশ্রুতি আমরা বলি না, পরিকল্পনা। তার প্রধান কারণ এই যে আমার সাথে বসে আছেন ডক্টর মামুন, তিনি নিজে জানেন যে কতগুলো পরিকল্পনার ব্যাক এন্ডে তারা দিন রাত তার মতো আরো অসংখ্য মেধাবী এবং আরো অসংখ্য বিশেষজ্ঞ ব্যক্তি যার যার সেক্টরে কিভাবে কাজ করেছেন। যে আমরা যে কেবল বলছি আপনাদেরকে, যখন আমরা আপনাদেরকে ফ্যামিলি কার্ড বলছি, তখন এই ফ্যামিলি কার্ডটা আসলে কয়টা পরিবারের কাছে যাবে, কিভাবে যাবে, অর্থায়ন কিভাবে হবে, প্রতিটা পয়েন্ট তারা পুঙ্খানুপুঙ্খভাবে বলছে। আপনি যদি একটু এই জায়গায় সংযুক্ত জাস্ট একটু এক লাইন একটা বলেন। যেটা হচ্ছে, আপনাদেরকে আশ্বস্ত করছি যে নির্বাচনী এবারে যে ইস্তেহার, এটা শুধু ফাঁপা বলি নয়, এটি তৈরি হয়েছিল বিশেষজ্ঞদের বিভিন্ন অ্যানালাইসিস করে তার আউটকামটাকে আসলে উপস্থাপন করা হয়েছে। এক্স্যাক্টলি। এবং 3টি এবার নির্বাচনী প্রচারণায় আপনি দেখবেন যে যতটা না আমি তোমরা যদি কোনো আপডেট পাও, আমাদের যারা টিম আছে, একটু আপডেট থাকলে আমাদেরকে দিলে সুবিধা। এসিটা বোধহয় একটু করতে হবে, বাড়াতে হবে। আপনার একটা জিনিস বলি, যে আমাদের এই পরিকল্পনার যে বিষয়টা আপনি বলছিলেন, যে এবার আমরা কিন্তু নির্বাচনে যতটা না হাইলাইট করেছি যে কি করব, তার থেকে কিন্তু ভালো করে বলা হয়েছে যে কিভাবে করব। এক্স্যাক্টলি। এবং এখানে আমরা পিছনে ফেলেছি একটা নতুন ভাবে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য যারা উস্ফালন আমরা উলম্ফল দেখছিলাম, তাদেরকে তারা বলছে কি করব, কিন্তু আমরা বলেছি কিভাবে করব।
এবং আমাদের পলিসিতে দীর্ঘদিন আলোচনা হয়েছে, এটা আমাদের চেয়ারপারসন True. একটা ক্রেডিট, আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, সিনিয়র of লিডার, course, একাডেমিক, আমাদের যারা সবাই যুক্ত, এটা দারুণ একটা টিম ওয়ার্ক ছিল। এবং আপনি সেই নিজেও জি, জি। এই টিমে অন্তর্ভুক্ত ছিলেন। আমরা জি। দেশ চষে Different বেরিয়েছি, জায়গায়, জি। আওয়ার প্ল্যান ইয়োর ফিউচার, এটা একটা আমাদের রিসার্চ সেলের প্রোগ্রাম আপনি জয়েন করেছেন। সো আমি যেটা বলতে চাই যে যে পরিকল্পনাগুলো আমরা নিয়েছি সেই পরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর, এবং যেহেতু আমরা আগেই নির্ধারণ করেছি কিভাবে করব, এখন শুধু সময়ের অপেক্ষা। আপনারা ইনশাল্লাহ এই সপ্তাহে তো নিশ্চিত করে এটা আগামী আমরা 2 দিনের মধ্যে প্রত্যাশা সরকার, করি, আমরা প্রত্যাশা করি যে আমরা হ্যাঁ। সেই অনুযায়ী সেটা কারণ বাস্তবায়ন প্রতিটা করব। কাজ করতে তো কিছুটা সময় লাগে। এমন নয় যে শপথ গ্রহণ হলো পরের দিন থেকে আপনারা সুফল পাওয়া শুরু করবেন, এটা নয়। তবে যেভাবে পরিকল্পনাগুলো তৈরি করা আছে, শপথ গ্রহণ যেদিন শেষ হবে, যেই ঘন্টায় শেষ হবে, পরের ঘন্টা থেকে তারা কাজে নেমে একটা পড়তে একটা পারবেন। ছোট্ট জিনিস আমি আপনার কাছে যাবো, যেহেতু চাঁপাইনবাবগঞ্জের আমার ওন ভিউটা দিয়ে আপা, একটা একজন বলছেন যে চাঁপাইনবাবগঞ্জে এমডি রুবেল, যে চাঁপাইনবাবগঞ্জে শুধু দলীয় কোন্দলের কারণে 3টি আসন হারিয়েছি আমরা। আসলে এখান থেকে শিক্ষা নেওয়ার আছে যে আমরা যখন এ ধরনের ইয়েটা ঘটবে, যেমন দলীয় কোন্দল যেন না হয়, মা বাবার সেই ব্যবস্থাটা করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জরুরি। এবং এটা আমাদের জন্য শিক্ষা যে আমাদের মাঠ পর্যায়ে নেতা কর্মীরা বলছে যে এখানে দলীয় কোন্দলের কারণে অনেক অনেক জায়গায় এটা অনেক হয়েছে। জায়গায় এবং বৃহত্তর স্বার্থে আসলে উচিত ছিল যে দলীয় কোন্দলগুলোতে না যাওয়া। না যাওয়া। কারণ মনে রাখতে হবে যে বিএনপির চেয়ারপারসনের হাতে আসন ছিল 300টি, এখানে 12-13টি আসন আমরা আমাদের শরিকদেরকে দিয়েছি, এবং তার বাইরে আমাদের যে যে যতটুকু সামর্থ্য করার ছিল সেটা উনি করেছেন। দীর্ঘদিনে অনেক নেতা তৈরি হয়েছেন যারা 17 বছর থেকে আসলে বঞ্চিত হয়েছেন। আপনিও নিজেকে সেভাবে বলতে চান না, আমি আপনার পক্ষে বলছি যে এক ধরনের বঞ্চিত হয়েছেন আপনি হয়তো, কিন্তু আপনি সেই স্পিরিটটা দেখিয়েছেন যে আপনি এলাকায় গিয়ে কাজ করেছেন, ভোট দিয়ে এসেছেন। আমাদের সবাইকে আরো দায়িত্বশীল হতে হবে। আমি মনে করি যে বিশেষ করে নেতারা যারা, যখন দলীয় সিদ্ধান্ত আসে আমরা সেটা মানার চেষ্টা করব, এবং এখন যা হওয়ার হয়ে গেছে Exactly. আমাদের অবশ্যই দলীয় কন্দনগুলো মিটিয়ে মিটিয়ে ফেলতে ফেলতে হবে। হবে। আর যেখানে যেখানে বিএনপি অনেক দুর্বলতা বড় আছে, একটা দল, এই ফলাফলই তো বলে দেয় যে কত বড় দল। কত বড় দল। সেটা আপনারা চেষ্টা করবেন যে এখন উন্নয়ন ভাবনা হবে আমাদের সমস্ত কর্মকাণ্ডের মূলে, এবং সেই উন্নয়ন ভাবনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং থাকতে হবে। দুর্নীতির কোনো স্থান আমরা দেব না, এবং আশা করি আপনারাও সেই কাজটি করবেন যে অন্তর্কন্দলগুলো মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। আবার আরেকটা জিনিস একটু আপনাকে জিজ্ঞেস করি, জি জি। যে আমাদের এবারের নির্বাচনে আপনি কি মনে করেন যে এই যে মানুষ ভোট দিল বিএনপিকে, কি কারণে ভোট দিল, বা আপনি কি মনে করছেন? বাংলাদেশের মানুষ তো আসলে আস্থা রাখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি। অনেকদিন আগে আমার সাথে অসংখ্য মানুষের এর মধ্যে কথা হয়েছে, যখন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন একেবারে তুঙ্গে, সোশ্যাল মিডিয়া দেখলে মনে হতো যে বিএনপি, মানে ক্যাম্পেইনের ধরন দেখলে মনে হতো বিএনপি 20-50 না 60টা আসন পাবে, এই ধরনের একটা কথা ছড়িয়ে যাওয়া মানে যেত। তখন আমাদের অনেক তরুণ, আমাদের দলীয় অনেক তরুণ মনক্ষুণ্ণ হতেন এবং আমার সাথে কথা বলতে আসতেন। আমি একটা কথা সব সময় তাদের বলেছি যে বিএনপির পাওয়ার কিন্তু সাধারণ মানুষজনের আস্থায়, এবং এইটা প্রতিফলিত হয় শুধু একটাই জায়গায়, সেই জায়গাটাকে বলে ব্যালট। কেন এটা প্রতিফলিত হয় মামুন ভাই? আপনি বাইরে, ইনারা আমাদের ভোটাররা কিন্তু খুব মানে কি বলবো, সাধারণ গোছের মানুষ। তারা লড়াকু নন, তারা মারকুটে নন, তারা ওই চায়ের আড্ডায় বসে কোনোদিন উঁচু গলায় ঘোষণা করবেন না যে আমি ধানের শীষে ভোট দিব। কিন্তু আপনি নিশ্চিত থাকবেন যে সে যে কালো কাপড় ঘেরা ঘরটায় সিল দিতে হয়, সেখানে নিঃশব্দে যে তিনি ধানের শীষেই সিলটা মেরে আসবেন। আপনাকে আমি এগেইন এটার সাথে অ্যাড করি, আপনি যে কমেন্টগুলো দেখছেন, এখানে অন্তত 30টা আসন নিয়ে আপনি পড়তে পারেন যেখানে আরেকটু বেটার করতে পারতাম যদি সাংগঠনিক সমন্বয়টা বেটার থাকতো। তার মানে আপনি যে ল্যান্ডস্লাইড ভিক্টরি বা আমাদের পরেও অন্য দলের যে আপনি আসন সংখ্যা দেখছেন, এটা প্র্যাকটিক্যালি হাফ হওয়ার কথা ছিল যদি সাংগঠনিকভাবে আমরা প্রতিটা আসনে মজবুত থাকতাম। তো এই যে রিয়ালিটিটা বলে দেয় যে ব্যালট ইজ এন্টায়ারলি ডিফারেন্ট থিং, যে এই ধানের শীষ প্রতীকটার প্রতি গণমানুষের আস্থাটা অনেক অনেক বেশি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাতারাতি ভাগ্য বদলে দেওয়া, 4 বছরে ভাগ্য বদলে যাওয়াটাকে তো রাতারাতি বলা যায়, কি বলেন আপনি মামুন ভাই? এর যে এত স্বল্প টেনিওরে আপনি এমন একটা রাষ্ট্র ক্ষমতা নিলেন যেখানে আপনি তলাফাটা ঝুড়ি আপনার মঙ্গা হয়, আপনি পরবর্তী বছর ঠিক 1 বছরের মাথায় আপনি খাদ্যশস্য এক্সপোর্ট করেন, এর চেয়ে মিরাকল কি হতে পারে? মাইনাস থেকে নিয়ে আপনি 7 পর্যন্ত পৌঁছে দেন আপনার জিডিপির গ্রোথ, তো এটা ম্যাজিক ছাড়া কি হতে পারে? তো এই ধরনের ম্যাজিক কিন্তু কেবল বিএনপি করতে পারে, এবং বিএনপি খুব কল্যাণমুখী একটা রাজনৈতিক দল। আজকে এক লেখকের আমি লেখা পড়ছিলাম,
বলছিলাম যে বিএনপি কেন জিতলো, অনেক কথা লিখে উনি লাস্ট একটা কমেন্ট করেছেন উইচ আই রিয়েলি লাভড। ইমরুল হাসান ভাই, ওনার লেখাটা আমি ফেসবুকে পড়ি, উনি লিখেছেন গরিব মানুষের মার্কা হলো ধানের শীষ, তারা ধানের না, শীষে আরেকটা- এই আরেকটা- জায়গাটায় আরেকটা জিনিস, ভোটটা দেয়। গতকালকে আমি আর টিভিতে একটা ইয়েতে ছিলাম, ওই অনুষ্ঠানে ছিলাম রাতের বেলা, আমি আসলে অন দ্য ওয়ে, আমি আসলে ওরা আমাকে বলছে যে আপনি 4টার সময়, আমি মনে করি যে আজকে 4টায়, তো ওটা যে ভোর 4টায় আমি যার কালকে তো অফিসে ছিলাম আমরা, 3টার দিকে আমাকে ড্রাইভার ফোন করলো যে গাড়ি নিয়ে এসছে। আমি গাড়ি নিয়ে এসছি কেন, আমার তো আগামীকাল 4টা, বলছে না এখন যেতে হবে। তো আমি আর টিভির আমাদের যে বেলায় তোকে বললাম যে কেমন সময়? এটা কেমন সময়, বলছে না স্যার একটু আসেন আপনি, আপনাকে আসতে হবে। পরে আমি গিয়ে ওখানে আমাকে ওরা জিজ্ঞেস করলো যে এই এবারে নির্বাচনের আমাদের চ্যালেঞ্জ কি, কেন জিতলাম, এই বিষয়টা। আর ওই যেটা আপনি বললেন যে আমাদের অ্যাপ্রোচটা যদি আপনি পুরো দেখেন, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল, যে বটম আপ অ্যাপ্রোচ আমরা জি কিন্তু জি, নিয়েছি, এক্স্যাক্টলি। যে আমাদের কাজগুলোকে আমরা বলছি নারীর উন্নয়ন, আমরা বলছি কৃষকের উন্নয়ন, আমরা বলছি যে খেলাকে আমরা প্রশাসন বাড়াবো, ইমামদের জন্য ফ্যাসিলিটি দেবো, এনজিও ঋণ মওকুফ করবো, এই কথাগুলো আমরা বলেছি। এবং সেটা আমাদের আমি মানে একটা দোলা দিয়েছে একটু আমরা, এবং ভোটের কাজে লেগেছে। জি, একটু জি। আমরা আবার একটু দেখি, আপনিও নিশ্চয়ই আছেন Comment, কানেক্টেড, হ্যাঁ। কয়েকটা কমেন্ট দেখি যে আহ, অনেকে লিখছেন যে দুঃখজনক হেরে গেছেন অনেক প্রার্থী, কেউ জি। অভিনন্দন জানাচ্ছেন। একটা ভালো খবর পড়ি যে রোভার নাইম ইসলাম, উনি লিখেছেন যে ময়মনসিংহ এর 3টি গৌরপুর আসনে এমপি জনাব ইকবাল হোসেন উপজেলার প্রতিটি মসজিদে দোয়া মাহফিলের ব্যবস্থা করেন। আর একটা পড়তেই চাই, এটা একটা সাকসেস স্টোরি, আমরা অবশ্যই। অভিনন্দনও জানাচ্ছি তাকে। বাট আসনটি বিএনপি পেয়েছে, তাসলিম জানার মতো সাহসী নারীকে কি বিএনপি কোনোভাবে ব্যবহার করতে পারবে কিনা। বিএনপি সবার জন্য উন্মুক্ত, তাসলিম যারা একটা পরিচিত নাম, হাইলি কোয়ালিফাইড একজন তরুণী। আমরা বিএনপি একটা এমন প্ল্যাটফর্ম, সেন্টার রাইট একটা পার্টি, যে কেউ, অবশ্যই, এবং অবশ্যই। ওনার মতো প্রোফাইল থেকে যদি কেউ Profile আসেন, থেকে, হ্যাঁ, সেটা তো আমরা নিঃসন্দেহে। অবশ্যই ওয়েলকাম জানাবো। আপনার কাছে দর্শকদের কোনো কমেন্ট আছে কিনা আপনি পড়বেন? এখানে চমৎকার কমেন্ট কয়েকটাই দেখলাম। তার মধ্যে একটা হচ্ছে যে নেতার আগে জনতা এ বিষয়ে কিছু বলবেন, এটা তো আমার আর বলার কিছু নাই, চেয়ারম্যান সাহেব তো চমৎকারভাবে এটা বুঝিয়েছেন। তিনি যে যদি নেতাকে আগে প্রাধান্য দিতেন, তাহলে তো ঢাকা 17 নিয়ে জনগণ যেভাবে উন্মুখ হয়েছিল বিশাল বিজয় মিছিলের জন্য, তিনি কিন্তু সেই আইডিয়াটাই প্রত্যাখ্যান করেছেন। এবং শুধু তাই না, এই বিজয়ের কারণে আপনি দেখবেন কোথাও আপনার আতশবাজি বলুন বা এই ধরনের সমস্ত কর্মকাণ্ড সাধারণ মানুষের জন্য, সেই অংশের জন্য যারা ভোট দিতে পারেননি, কিংবা তাদের জন্য যারা নির্বাচনে হেরে গেছেন, তাদের প্রতি কিন্তু একটা সহানুভূতি এবং সহমর্মিতা থেকে এই সকলকে কাউকে বিরক্ত না করার এই যে প্রবণতা, এই যে এই ধরনের ল্যান্ডস্লাইড ভিক্টরির পর, মানে ভিক্টরির পরে 17-18 বছরের এক্সাইল, তারপর দেশে ফিরে আসা এবং ল্যান্ডস্লাইড ভিক্টরি, গোটা বাংলাদেশ তো নেচে ওঠার কথা, কিন্তু আপনি দেখেন সেটা কিন্তু আমরা কনফাইন করেছি দোয়া মাহফিলের মাধ্যমে। কারণ একই সাথে আমরা তো প্রচণ্ডভাবে মিস করছি আজকের দিনটায় আমাদের প্রয়াত চেয়ারপারসন, আমাদের আসলে বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়াকে। আমরা আমরা সত্যিকার অর্থে তার অভিভাবকত্বই আমাদের এত দূর এনেছে। নিঃসন্দেহে এখানে মূল বা পরিকল্পনাবিদ বলুন বা মূল সৈনিক বলুন, মানে মূল সেনাপতি বলুন, তিনি আমাদের চেয়ারম্যান, কিন্তু আমাদের প্রয়াত চেয়ারপারসন, তার রোলটা তো আনপ্যারালাল। কাজেই আমাদের তো, আমার মনে হয় যে এটা রাইট সময়ও না। জনতা সবসময় নেতার বহু আগে, সেটা আগামী 5 বছরে প্রতিটা দিন প্রতিটা ক্ষণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিঃসন্দেহে প্রমাণ দিতে পারবে, এই প্রত্যাশা আমি রাখি। আবার একটা জায়গায় আমি আমাদের এখানে যারা দর্শকরা যুক্ত হয়েছেন, তারা লিখছেন যে আমাদের যারা বিভিন্ন স্থানীয় পর্যায়ে কোন দল? বা আমাদের যারা তৃণমূলের নেতাকর্মী আছেন, তাদের আচরণ ঠিক করার বিষয়ে বলছেন। আমি এই দর্শকদের এই কমেন্টগুলোর সঙ্গে পুরোপুরি একমত যে আমাদের এবার দায়িত্বশীল আচরণ করতে হবে। আজকে যেমন আপনারা দোয়া মাহফিল করলেন আনন্দ মিছিল না করে, এরপর অবশ্যই সরকার গঠনের পরে বড় র্যালি হবে, বড় আনন্দ মিছিল, কিন্তু এই মুহূর্তে নয়। প্রথম যে অনুরোধটি করতে চাই, যে আমাদের প্রতি অনেকে নির্যাতন করেছে, অনেকের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই যে আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকব। তাহলে কিন্তু মানুষ আমাদেরকে সেই সম্মানটা করবে যে আমরা প্রতিহিংসা পরায়ণ নই। এবং একটা কথা আমরা বিএনপিতে সবসময় বলি যে বিএনপি যারা করে তারা নিরাপদ, কিন্তু যারা বিএনপি করে না তারা আরো বেশি বেশি নিরাপদ। নিরাপদ, এবং সেটা সবসময়। আমরা
প্রতিফলনও আছে। ভাইয়া এই কমেন্টে আপনি একটু কাইন্ডলি এটা অ্যাড্রেস করেন। মোহাম্মদ মেহেদী হাসান মোল্লা বেশ কয়েকবার একই কমেন্ট করেছেন, পাবনাতে ধানের শীষের ভোট করার অপরাধে। একটু পড়ুন এবং এটা একটু অ্যাড্রেস করুন। আচ্ছা, মোহাম্মদ মেহেদী হাসান মোল্লা পাবনা থেকে আপনি লিখেছেন যে পাবনায় ধানের শীষের ভোট করায় বাড়ি ও দলীয় ভাঙচুরের অভিযোগ, দলীয় কার্যালয়। এটা কিন্তু গুরুতর অভিযোগ। আপনি ধানের শীষের ভোট করবেন না, আপনি আর বাংলাদেশ জামাত ইসলামের ভোট করবেন না, আপনি এনসিপির ভোট করবেন কিংবা হেফাজতের ভোট করবেন, এটা আপনার অধিকার। এই ধরনের ঘটনা ঘটার সাথে সাথে আপনার এলাকার সংশ্লিষ্ট প্রার্থী, আপনার এলাকায় যে আমাদের যে সাংগঠনিক কাঠামো আছে সেখানে আপনি জানান, এবং আপনি যেভাবেই হোক এই নিউজটা আপনি পৌঁছে দেন মানে আপনার উপরের স্তরগুলোতে। এটা জরুরি এবং এই সংখ্যাটাও আমাদের জানা জরুরি। আমরা কিন্তু 213টা সিট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বড় ধরনের মেজরিটি নিয়ে রাষ্ট্র ক্ষমতা গ্রহণের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এই সময়টায় ধানের শীষে ভোট করার জন্য, শুধু ধানের শীষ, এখন যদি একটা আসনও যদি পাননি, এমন একটা দল যে দল একটা আসনও পাননি, সেই দলের ভোট করার জন্য যদি কারো বাসায় কেউ ভাঙচুর করে কিংবা তার দলীয় কার্যালয়, আমরা চাই যে সেটাও প্রশাসন শক্ত হাতে দমন করুন। কেবলমাত্র তখনই প্রশাসন তার নিরপেক্ষতা বজায় রাখতে পারবে। একটা জিনিস বারবার একজন লিখেছেন, মেহেদী হাসান মোল্লা, উনি লিখছেন যে আগামীতে আমরা চাই যেন বিএনপির কেউ কোনো খারাপ কাজ না করে। এটা অবশ্যই একদম তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাকর্মী যারা আছেন, আমাদেরও অনুরোধ থাকবে যে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক ভাবনা, অর্থনৈতিক পরিকল্পনা, সেক্ষেত্রে আসলে এই ধরনের অপকর্ম বা অতীতে যেগুলো অনেক সময় আমরা দেখেছি কিছু কিছু অবশ্যই তা আপনারা কেউ জড়িত থাকবেন না, এবং বারবার যেটা বলছি যে তথ্য গোপন করবেন না। এই ভূমিধ্বস বিজয়ের পরে আপনারা অপরের প্রতি কোনো প্রতিশোধমূলক আলোচনা করবেন না। তখনই কিন্তু বিএনপি এই যে রাষ্ট্র ক্ষমতায় আসলো, এটা কিন্তু প্রমাণ হয়েছে যে এটা শেষ করেনি, রাষ্ট্র ক্ষমতায় আসলে সেটা আরো প্রলং করবে। আমরা দীর্ঘদিন হয়তো বিএনপি রাষ্ট্রকে সেবা করার সুযোগ পাবে। একটা জিনিস আমি একটু বলি আপনাকে, আমরা দর্শকদের কমেন্টের বাইরে গিয়ে, যে বিএনপি এবারে যে ভিক্টরিটা, আমি প্রশ্নটা আপনাকে করেছিলাম, আমি একটু কমপ্লিমেন্ট করি যে আমরা যদি আপনি ভোটের পার্সেন্টেজ দেখেন তাহলে দেখবেন যে জামাতের যে সিটটা পেয়েছে জামাত, সেটা একটা বড় শূন্যতা ছিল, সেই শূন্যতার কারণে সেটা কিন্তু হয়েছে। এবং অন্য কোনোভাবেই তাদের ম্যানিফেস্টো যদি মানুষকে দোলা দিত, নারী বিদ্বেষী বক্তব্যগুলো মানুষ পছন্দ করতো, বেহেশতের কার্ড যদি মানুষ নিয়েই নিত, কেউ যদি ক্যান্টনমেন্ট ভাঙতে চলেই যেত, অথবা আপনি যদি বোরখা পরিয়ে একজনকে আরেকজনকে চালিয়ে দিতেন, অথবা আপনি যদি রোজা পূজাকে একই দিনে উৎসবে পরিণত করতেন, আপনি আরো অনেক এরকম কথা বলতে পারবো। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, আপনি যদি সুন্দর কায়দায় একটা গিফট দিয়ে দিতে পারতেন মানি ব্যাগ থেকে বের করে, এগুলো যদি কাজ করতো তাহলে আসলে বিএনপি যে ম্যানিফেস্টোর বিপক্ষে বয়ান তৈরি করার চেষ্টা করেছিল সেটা হয়তো এই জামাত ইসলামী বা তার জোট বিজয় হতো। কিন্তু মানুষ যেটা গ্রহণ করেছে সেটি হচ্ছে যে আমরা যে পরিকল্পনাটা মানুষের সামনে দিয়েছিলাম, বাস্তবায়নযোগ্য পরিকল্পনা, সেটা সবাই এখানে অন্তর্ভুক্ত ছিল। যেমন একজন তরুণ তার ক্রীড়াকে প্রফেশন বানানোর মাধ্যমে যুক্ত থাকতে পারবে, সে প্রফেশনাল ক্রীড়াবিদ হতে পারবে, ইনকাম এটা করতে পারবে। একইভাবে একজন ইমাম যিনি রাষ্ট্রের, আমাদের সমাজের নেতা, তাকে আমরা মুষ্টির চাল বা আমরা চামড়া বিক্রির টাকা থেকে টাকা দিয়ে সেটা না করে ইমামের মতো ট্রিট করব। সেজন্য বিএনপির প্যাকেজ ছিল যে ইমাম এবং যারা অন্য অন্য ধর্মাবলম্বী আছেন তাদের উপাসনালয়ের যারা যুক্ত তাদেরকে আমরা মাসিক ভাতার ব্যবস্থা করা, কৃষকরা ছিল আমাদের পরিকল্পনায়, মহিলারা ছিল, বৃক্ষরোপণ ছিল, গাছ লাগানো ছিল, প্রবাসীরা ছিল, স্টুডেন্টরা ছিল, এবং সবচেয়ে বড় কথা তরুণদের ভাবনাটা বুঝতে পেরে 1 কোটি জব এবং কর্মসংস্থান একটা বড় কাজ এখানে করেছে। আমার ধারণা এই পরিকল্পনাগুলো সবগুলো ছিল বটম আপ, সবাই একটা পরিকল্পনা, এমন পরিকল্পনা সবাই অন্তর্ভুক্ত, এবং যে কারণে হয়তো আমরা সব শ্রেণীর ভোটকে আমাদের বাক্সে আনতে সক্ষম হয়েছি। সমস্যাটা হচ্ছে যে জায়গাটা যেতে চাই, শেষ করতে চাই আমাদের এই পর্বটি, সেটা হচ্ছে যে চ্যালেঞ্জগুলো কি দেখেন আপনি, একজন আপনি পলিটিশিয়ান, আই মিন একাডেমিক, চ্যালেঞ্জগুলো কি দেখেন? চ্যালেঞ্জ তো অসংখ্য, তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তার এই কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে এবং সরকার পরিচালনা করতে হবে। এই ক্ষেত্রে তার প্রধান টুল হলো জনপ্রশাসন, এবং জনপ্রশাসন বলুন এবং অন্যান্য অংশ বলুন, তারা ঠিক মানে বিগত বছরগুলোতে
ফ্যাসিস্ট সরকারের সাথে কাজ করতে যে আমাদের জনপ্রশাসনের লেয়ারে লেয়ারে যে ইন্টিগ্রেশন আছে, সত্যিকার অর্থে প্রফেশনাল বা পেশাদারিত্বের চেয়ে আমি বলবো যে রাজনৈতিক দলকে মানে তোষণ নীতি যেটা গ্রহণ করেছিল জনপ্রশাসন, যেই কারণে সুদীর্ঘকাল বিগত সরকার টিকে গেছে, এইটা হবে একটা অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এই তোষণ প্রবণ জনপ্রশাসনকে সার্ভিস বেসড জনপ্রশাসনে নিয়ে আসা, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অবশ্য খুব কুইক এটা করতে পেরেছিলেন, আর ওনার কিছু মিলিটারি অ্যাপ্রোচ ছিল, ওইটা খুব কুইক করেছিলেন। তো আমি প্রত্যাশা করি যে একটা সঠিক টিমের মাধ্যমে ডেফিনেটলি নিজস্ব যে টিম আমাদের, যে আগামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন যদি রাষ্ট্র সরকার মানে ক্ষমতা গ্রহণের পরে, তিনি তার সঠিক টিম বাছাই করতে পারেন এবং কাজের যোগ্যতা দেখে একজন মানুষ তার কম্পিটেন্সি দেখে ওই প্রফেশনে তার যোগ্যতা দেখে যদি তার টিম লিডার নির্বাচন করা সম্ভব হয়, জনপ্রশাসন আপনার আমি বলবো যে অনেক বেটার পারফর্ম করবে, অনেক বেটার সার্ভিস পাওয়া যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুব বৃহৎ দল, তো খুব 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 বড় ধরনের সমস্যা না, এটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে ধৈর্যের অভাব সাধারণ মানুষের। ভোটার যারা, তারা যখন ভোট দিচ্ছেন তারা একটা ড্রিম নিয়ে ভোট দিচ্ছেন, তারা ফ্যামিলি কার্ড পাবেন ওই ড্রিমটা করছেন, তারা কৃষক কার্ড পাবেন ওই ড্রিমটা করছেন, কিন্তু আপনিও জানেন আমিও জানি যে এগুলো বাস্তবায়ন করে তাদের হাত পর্যন্ত পৌঁছে দিতে একটা সময় লাগে। দুঃখিত, আমরা কিন্তু বিএনপির অবস্থান খুবই ক্লিয়ার ফ্যামিলি কার্ডের বিষয়ে, যেটা পাইলট হবে সেই পাইলট থেকে আস্তে আস্তে 50 লক্ষ, এরপর আস্তে আস্তে 4 কোটি পরিবার কৃষক কার্ডের ক্ষেত্রে আমরা বলছি যে এগুলো প্রথমে পাইলটিং তারপরে করে যাবো। এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন বলছি যে এক্সিস্টিং যে অবকাঠামো এই ফ্যাসিস্ট সরকার তৈরি করে গিয়েছিল, যেমন আইটির ক্ষেত্রে যে আইটি পার্ক ব্যবহার হচ্ছে আপনার একটা কমিউনিটি সেন্টার হিসেবে, সেগুলোকে আমরা সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করবো, কর্মসংস্থানের চেষ্টা করবো। আমরা জানি যে আপনারা আপনাদের ম্যান্ডেট আমাদেরকে দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দিয়েছেন, সেই ম্যান্ডেট বাস্তবায়নের জন্য সব আপনাদের কাছে আমাদের যেটা অনুরোধ যে নিশ্চয়ই আমাদের যিনি আগামী প্রধানমন্ত্রী হবেন, আমরা মোটামুটি নিশ্চিত যে এটা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, তার উপর আপনারা আস্থা রাখবেন। কিন্তু যে অর্থনীতির যে অবস্থায় দেশের দায়িত্ব উনি নিতে যাচ্ছেন, সামাজিক অস্থিতিশীলতার যে চেহারা এখন, এবং একই সাথে রিকনসিলিয়েশনটা প্রয়োজন হয় আমাদের অত্যন্ত জরুরি, রিকনসিলিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবকিছু মিলিয়ে আপনারা বিশ্বাস রাখবেন, যেটি উনি বলেছেন যে ধাপে ধাপে আমরা প্রত্যেকটি কাজ বাস্তবায়নের চেষ্টা করব। এবং আপনারা দেখেছেন এবার নির্বাচনের আগেও আমরা যতটুকু অবশিষ্ট কাজ বা আমাদের কোনো ছোট ভুল ত্রুটি থাকলে আমরা কিন্তু ক্ষমা চাওয়ার অভ্যাস রয়েছে, কিন্তু একটি দল যারা আমাদের মা বোনদের ধর্ষণের সহযোগিতা করেছে, বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে ছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, তারা কিন্তু ইটস ভেরি ইন্টারেস্টিং, মানে তারা কিন্তু ক্ষমা চাইল না, এবং ক্ষমা না চেয়ে 24-এর ঘাড়ে ভর দিয়ে দ্বিতীয় স্বাধীনতার গল্প শোনালো, এবং এত বেশি ঘাড়ে চাপ দিল যে দুটো যে ছেলেগুলো আমাদের নতুন রাজনীতির প্রতীক হতে পারতো তাদেরও ঘাড় মটকিয়ে দিল, এবং এত জোরে 24-কে ব্যবহার করার চেষ্টা করলো, এবং মানে অলমোস্ট 71-কে যেভাবে অ্যাবিউজ করা হয়েছে বিষয়টা যেন মানে ওটা তো দীর্ঘ সময় ধরে করা হয়েছে, এটা কয়েক মাসেই এটা করা হলো, ফেল করেছে। একটা জিনিস একজন লিখেছেন যে উনি ব্যবসা করতে চান এবং তার মূলধনের সমস্যা রয়েছে। আপনি জানেন, যিনি পীরগঞ্জ রংপুর থেকে লিখেছেন, যে আপনি জানেন যে আমাদের পরিকল্পনার মধ্যে আছে এটা যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য ঋণ, এবং আপনি সরকার গঠন আমরা করি, আপনি নিশ্চয়ই সেই সময়টুকু আমাদেরকে দিবেন, এবং আপনি দেখবেন যে আমরা এই বিষয়গুলোকে আপনাদের অ্যাড্রেস করা হবে। দ্রব্যমূল্য নিয়ে একজন লিখেছেন যে আশরাফুল হক নিজামী, উনি লিখেছেন দ্রব্যমূল্য বিষয়টা প্রায়োরিটি। রমজানের পরিকল্পনা একটা বড় অংশ জুড়েই বিএনপির আগামী অর্থনৈতিক পরিকল্পনার মূলে রমজানের পরিকল্পনাটা আসবে, কয়েকদিন পরেই মাহে রমজান শুরু হবে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমাদের রমজানে আমরা তো জানতাম যে বিজয় হলে রমজানে কি ধরনের ব্যবস্থা নিতে হবে, আমরা সেই ব্যবস্থাগুলো নিয়ে রেখেছি। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে নিশ্চয়ই কতটুকু, যেহেতু মানে এটা একটু অনুরোধও করে রাখতে চাই আমি, যে যেহেতু মাত্র সরকার গঠনের 7 থেকে 10 দিনের মধ্যে হয়তোবা এই রমজানকে আলিঙ্গন করতে হবে। রমজান শুরু হচ্ছে কবে তারিখ? 18 যতটুকু শুনেছি, 18তে যদি শুরু হয় তাহলে এক সপ্তাহ নয়, বেসিক্যালি 2 বা একটা অনুরোধ আজকে এই আড্ডা থেকে আপনাদের করতে চাই যে রমজান মাস আপনারা জানেন যে ব্যাপক প্রস্তুতির প্রয়োজন হয়, এবং সরকার মাত্র 7 দিনের প্রস্তুতিতে
রমজান মাসের মতো একটা সবচেয়ে যেখানে কনজাম্পশন বেশি হয়, আবার দ্রব্যমূল্য সবচেয়ে লাগামের বাইরে থাকে, সেখানে সেই অবস্থায় যাবে। আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারাও সহনশীল থাকবেন, বাট একই সাথে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যেহেতু এই ক্ষেত্রে আমার কাজ করার সুযোগ হয়েছিল জনাব তারেক রহমানের সঙ্গে, যে রমজানে কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে, কি ধরনের পণ্যের প্রয়োজন হবে, সেগুলো নিয়ে কি করা উচিত, এটা আমাদের পরিকল্পনা ছিল। রমজান শুরু হলে আমরা আশা করি যে আপনারা সেগুলোকে দেখতে পাবেন। তো দুটো জিনিস, আপনারা আমাদের প্রতি সহমর্মিতা দেখাবেন। আমরা এটা বলতে পারি আবারও যে আমাদের রমজান নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল, আমরা চেষ্টা করবো যে রমজানে যেন যারা রোজা রাখবেন তাদের যেন কষ্ট না হয়, দ্রব্যমূল্য যেন বৃদ্ধি না পায়, এবং একই সাথে এটা একটা নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ, যে ক্রেডিবিলিটির প্রশ্নে আমরা আশা করবো যে সবাই মিলে এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করবো। আমার মনে হয় আমরা শেষ করবো। একটা কথা বলে শুধু বলতে চাই, আমি যারা শুনছেন আমাদেরকে বা দেখছেন তাদেরকে, যে দেখুন, সরকার পরিচালনার সফলভাবে পরিচালনার এটাও অন্যতম প্রধান শর্ত যে দেশের জনগণ সরকারের সহযোগী হবেন। একটা সরকারকে যদি এরকম ভেঙে পড়া একটা রাষ্ট্র কাঠামোকে সামনে এগিয়ে আনতে হয়, তাহলে অংশীজন আমাদের জনগণ বা আপনাদের হতেই হবে। কাজে সেই সহায়তাটুকু প্রত্যাশা করি এবং আপনাদের সকলের কাছে দোয়া কামনা করি যেন অত্যন্ত মানে স্মুথলি এবং কোনো রকম মানে বড় ধরনের কোনো ইস্যু ছাড়াই আমাদের এই সরকার গঠন প্রক্রিয়াটা সম্পন্ন হয়, এবং এর মধ্যে হয়তো বা আবারও কথা হওয়ার আড্ডা হওয়ার সুযোগ হবে। কি বলেন মামুন? আমি সেটাই বলতে, ওইটা শেষ ঘোষণা দিব যে আমরা শুরু করেছিলেন নির্বাচনী আড্ডা দিয়ে। আমাদের মিডিয়া সেলের টিমের ইনভলভ ছিল, এবং পার্টিকুলারলি ধন্যবাদ দিতে চাই আমাদের মিডিয়া সেলের যিনি প্রধান ডক্টর পাভেল। এটা উনি উৎসাহ জুগিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। পাভেল ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে একটি জিনিস আপনাদেরকে বলে রাখি, যে আমরা আজকে যেমন আড্ডাটা করলাম বিজয় নিয়ে, আমরা সরকার গঠনের পরে সেটা ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে যুক্ত হব, মতামত নেব। তার মানে এই যে আড্ডাটা মিডিয়া সেলে শুরু হলো, এটা বিভিন্ন বিষয় ভিত্তিক চলমান থাকবে, এবং আমরা আশা করি যে আপনারাও যুক্ত হতে পারে। এরপরে আমরা ভিত্তিক আলোচনা করবো আড্ডার ছলে, যে আমাদের সরকার গঠন প্রক্রিয়াতেও আসতে পারে। এটাকে আমরা একটা উইন্ডো হিসেবে ডেভেলপ করতে চাই মিডিয়া সেলের। আপনারা সরাসরি কানেক্ট কিভাবে করা যায় আমরা সেটাও চেষ্টা করবো, বাট এটি নিশ্চিত করব যে আপনারা এই আড্ডায়, আমাদের বিভিন্ন ইস্যুতে আমরা এই আড্ডাটার আয়োজন করব বিভিন্ন সময়। আপনারা দেখেছেন এটা টক শো কোনো স্টাইল না, আমরা কেউ এখানে উপস্থাপিকা নই, আমরা আমাদের মতামতগুলো দলের ভিউ দিচ্ছি আমরা, এবং আস্তে আস্তে আপনাদেরকে সংযুক্ত করার চেষ্টা করবো। আজকে এখানেই থামবো আমরা। আমাদের আড্ডার অথবা পরবর্তী বিষয় হবে যে কেমন হলো বিএনপির এই সরকার, তারপরে আমরা দেখবো গঠন প্রক্রিয়াটা কেমন হলো। এরপর হয়তো একটা বিষয় নিয়ে আমরা হাজির হবো আপনাদের সামনে, এবং সে ধরনের আড্ডার বিষয়গুলো আপনাদেরকে আমাদের এই যে ভেরিফাইড ফেসবুক পেজ বিএনপি মিডিয়া সেলের, সেটার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আবারও সফল একটা নির্বাচন করার জন্য দেশবাসী, সরকারকে ধন্যবাদ, এবং যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সবচেয়ে বড় বিজয়ী যারা আমাদের দলের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা সহ, যারা এই নির্বাচনের বিজয় ছিনিয়ে আনতে নিরলস কাজ করেছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং সর্বোপরি অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি চেয়ারপারসন, তাকে অভিনন্দন জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আমরা। ধন্যবাদ, ভালো থাকবেন। সারা বিশ্বের বিস্ময়ের সেই নাম, বুকের তাজা রক্তে মিটিয়েছি দাম। আমার লাল সবুজের জন্ম পরিচয়ে আজ গৌরবের নতুন সূর্যোদয়। লোভের আগে লজ্জা, দুর্নীতির আগে দেশপ্রেম, অবিচারের আগে সুবিচার, কান্নার আগে হাসি মুখ। আমার আগে আমরা,
যায় কোন দেয়ালে কোটি ইচ্ছে আটকায় ফুরিয়ে যাবে অভাব অভিযোগ, সবার জন্য থাকবে সমান সুযোগ। শোষণের আগে